अगर तुम साथ हो। আমাদের বাসা একতলা থেকে তিনতলা কিভাবে হলো, চলো এটা শুরু থেকে দেখা যাক। আমাদের বাসার ডিজাইন অনুযায়ী এখানে 3 লেয়ারের 9টা কলাম ছিল এবং 3টা কম্বাইন বেস ছিল। 3টা কম্বাইন বেসে 3 তিরিকে 9টা কলাম ছিল। আমাদের বিল্ডিংয়ের কাজ শুরু হয় সবার উত্তর পাশের বেস থেকে। সবার উত্তর পাশের কম্বাইন বেস সবার প্রথমে, তারপর মাঝখানে, তারপর সবার সামনে, অর্থাৎ রাস্তা থেকে সবার সামনে যেই কম্বাইন বেসটা হয় তার কাজ সবার শেষে করা হয়। এখানে আমাদের একটা কম্বাইন বেস ঢালাই দেওয়া হলো। পরবর্তীতে সেপটিক ট্যাঙ্কের মেঝে ঢালাই দেওয়া হলো। সেপটিক ট্যাঙ্ক নিয়ে আমরা বিশাল একটা সমস্যায় পড়েছিলাম, কারণ এই সেপটিক ট্যাঙ্কটা পড়েছিল দুটি বেজের মাঝখানে। আমরা চাইলেও বেজের উপরে সেপটিক ট্যাঙ্কটা নিতে পারছিলাম না, তাই আমাদের এটা নিয়ে একটু বিপাকে পড়তে হয়েছিল। আমাদের মালামালগুলো রাখতে অনেকটা ব্যাক পোহাতে হয়। এগুলো আমাদের নির্মাণ সাইট থেকে অনেকটা দূরে রাখা হয়েছিল। এগুলো ছিল খোয়া তৈরি করার জন্য। এবং আমাদের গ্রেড বিম যেটা, সেই গ্রেড বিমের রড বাঁধা হয়েছে, বাইধা উপরে ঝুলায় রাখছে। আগামীকাল গ্রেড বিম ঢালাই দেওয়া হবে। আবার এখানে ইটগুলো ভিজাতে হবে পানি দিয়ে, কিউরিং যেটা আমরা বলি। সেই জন্য আবার মনিদিদের বাসা থেকে এক পাইপ দিয়ে পানি দিয়ে ভিজানো হয়েছিল। পরের দিন সকালে ভাঙানোর গাড়ি আসে এবং ইট ভাঙানোর কাজ শুরু হয়। একদিক দিয়ে গ্রেড বিম ঢালাই দেওয়া হয়, অন্যদিক দিয়ে বৃষ্টি আসে। আমাদের কাজে জায়গায় জায়গায় সমস্যা পোহাইতে হয়েছে। এই বৃষ্টিতে অনেক জায়গায় গ্রেড বিমের ঢালাই ধুয়ে চলে গেছিলো। তারপর আবার সিমেন্ট এবং পানি মিশ্রিত করে উপর দিয়ে আবার দেওয়া হয়েছে। অনেক জায়গায় জায়গায় খোয়া বেসে গেছিলো, যদিও চেষ্টা করা হয়েছে যতদূর সম্ভব ঢাকার, এবং এই অবস্থা আর কি করা হয়েছে। প্রচুর বৃষ্টি হয়েছিল। পরবর্তীতে আমাদের সাবমার্সিবল বসানোর পালা। সাবমার্সিবল বসানোর জন্য আপনাদের একটা ছোটো অ্যাডভাইস হতে পারে এরকম, যারা এই কাজগুলো করে তারা তাদের সুবিধা মতো জায়গায় চায় সাবমার্সিবল বসাতে, কিন্তু সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যেন আপনাদের সুবিধা মতো জায়গায় আপনারা বসাতে পারেন। আমাদের ক্ষেত্রে এটা হয়েছিল, আমরা যদিও সাবমার্সিবল আমাদের জায়গাতেই আছে, কিন্তু আমরা চাইছিলাম যে আরও 6 ইঞ্চি ভিতরে থাকতে, কিন্তু তারা বসানোর সময় আমি ছিলাম না। 5 মিনিট বা 2 মিনিটের সময় ব্যবধানে তারা 6 ইঞ্চি এই পাশে নিয়ে আসছে যে তারা বলেও না। আমরা জিজ্ঞাসা করলাম যে এখানে তো আমরা থাকার কথা, একটু ভিতরে থাকার কথা। তারপর তারা বলতেছে যে না, এইখানেই থাকার কথা, এইখানে আমরা নাকি দেখাই দিছি, কিন্তু পরবর্তীতে মাপঝোক করে দেখি যে একটু বেশি পিছনে নিয়ে নিছে। ওরা ওদের সুবিধার জন্য এটা করছে। সাবমার্সিবল বসানোর জন্য সবার প্রথমে যে কাটার মেশিনটা থাকে, সেই কাটার মেশিন দিয়ে তো ধীরে ধীরে পাইপ ভিতরে প্রবেশ করানো হয়। তো শক্ত মাটির স্তরে আমাদের কাটার মেশিনটা ফেসে গিয়েছিল এবং আর তোলা যাচ্ছিল না, তাই আবার তাদেরকে স্টিলের পাইপ দিয়ে সেটা উপরে তুলতে হয়েছিল। অ্যাজ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং কিছু বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি, ঢালাইয়ের আগের দিন রাতে অবশ্যই খোয়া ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নেবেন। যদি এটা না করুন তাহলে ঢালাইয়ের সমস্যা হতে পারে, এবং কি ঢালাই পরবর্তীতে এটার যেই আয়ু বা এটার যে ক্যাপাসিটি, লোড বেয়ারিং ক্যাপাসিটি, সেটা কমে যাবে। কিভাবে কমে যাবে সেটা যদি আমি বলতে চাই তাহলে বুঝতে পারেন এভাবে যে এই খোয়া তো নির্দিষ্ট পরিমাণ পানি শোষণ করবে। যদি এটা আগে সেই পানি শোষণ না করে এবং ঢালাই পরবর্তীতে সেই পানি যদি শোষণ করে, তাহলে মনে করেন এখন এখানে ঢালাই করা হচ্ছে, এই অবস্থা থেকে সে পানি শোষণ করবে। এবং যদি সে এখান থেকে পানি শোষণ করে, তাহলে আমার ঢালাই যতটুকু পানির দরকার ছিল তার থেকে ততটুকু পানি কিন্তু আমার ঢালাই বা মিশ্রণ পাচ্ছে না। সেইখান থেকে কিছু পরিমাণ পানি খোয়া নিজে শোষণ করে নিচ্ছে, এবং কি পরবর্তীতে যখন এই আরসিসি ঢালাইটা পানির সংস্পর্শে আসবে, তখনও খোয়া নিজে কিছু পানি শোষণ করবে। তাই এটা যেন না হয়, সেজন্য আমরা চেষ্টা করবো আগে থেকেই খোয়াগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখতে। এই অবস্থায় আমাদের কাজটা খুবই দ্রুত এগোচ্ছিল। প্রথমে অর্ধেকটা সিঁড়ি ঢালাই করা হয় এবং 9টা কলাম ঢালাই করা হয় অর্ধেক অর্ধেক করে। অবশ্যই 5 ফিট 5 ফিট করে কলাম ঢালাই করবেন। কলাম ঢালাই করার পর বিমের জন্য যেই শাটারিং সেটা প্রস্তুত করে, এবং বিমের শাটারিং প্রস্তুত করার পাশাপাশি সম্পূর্ণ ছাদের শাটারিং করা হয়ে যায়।
এই সময়টাতে কন্ট্রাক্টরকে বলে আমরা দিনে রাতে কাজ করাই, কারণ তার কিছুদিন পরেই থাকে ঈদ। আমরা চাচ্ছিলাম যেন ঈদের আগে ছাটার এটা হয়ে যায়, এবং সেই ধারাবাহিকতায় তারা দিনে রাতে কাজ করে কাজ অনেকটা শেষ করে ফেলে এবং ঈদের আগে আমাদের ঢালাইয়ের ডেট ফিক্সড করা হয়। আমি এর আগে জানতাম না যে এই ক্র্যাঙ্ক বারগুলো কীভাবে বাঁকানো হয়। ওই দিনে আমি প্রথম জানতে পারছি যে এইভাবে একজন দাঁড়ায় এবং দুইটা এরকম যন্ত্র দিয়ে এভাবে চাপ দিয়ে বাঁকানো হয়। এটা এই ক্র্যাঙ্ক বারটা মূলত দেওয়া হয় যেন যেই সেকশনে আমার রডটা উপরে থাকা লাগবে সেই সেকশনে যেন রডটা উপরে থাকে, এবং যেই সেকশনে আমার রডটা নিচে থাকা লাগবে সেই সেকশনে যেন রডটা নিচে থাকে। একইভাবে আমাদের ইলেকট্রিকের কাজটাও রাতেই সম্পন্ন হয়েছিল। ইলেকট্রিকের কাজটাও তারা খুবই দ্রুত সুন্দর করে সম্পন্ন করে, পরের দিন সকালেই থাকে ছাদের ঢালাই। তাই তারা ওই রাতের মধ্যেই সব কাজ শেষ করে যায়। স্ল্যাব রিনফোর্সমেন্ট ডিটেলস, এখানে ছাদের রডগুলো কীভাবে ডিস্ট্রিবিউট হবে তা উল্লেখ করা আছে। এইটা একটা ক্র্যাঙ্ক বার, এটা একটা ক্র্যাঙ্ক বার, কারণ এই যে এদিক দিকে এদিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ব্যান্ড হয়েছে। আবার এটা একটা ক্র্যাঙ্ক বার, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই জায়গায় ব্যান্ড হয়েছে। আবার এটা ক্র্যাঙ্ক বার। তো ক্র্যাঙ্ক বারগুলোর মাঝখানের দূরত্ব হলো 12 ইঞ্চি কইরা। যদি আমরা একটু দেখি, এই ক্র্যাঙ্ক বারের দৈর্ঘ্য থেকে এই ক্র্যাঙ্ক বার পর্যন্ত আমার যেই দূরত্ব আছে সেই দূরত্ব হলো 1 ফিট, মানে 12 ইঞ্চি। আর ডিজাইন অনুযায়ী জায়গায় আছে 10 মিলি @ 6 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার অল্টারনেট ক্র্যাঙ্ক। হ্যাঁ, 10 মিলি, এই প্রত্যেকটা হলো 10 মিলি বার। আর 6 ইঞ্চি যেটা বোঝানো হয়েছে সেটা হলো যে দুটো ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা এক্সট্রা টপ বার গেছে। সেই এক্সট্রা টপ বারের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার থেকে কিছু বেশি আছে, কিন্তু খুব একটা সমস্যা নেই। এই পাশে 6 সেন্টিমিটার আছে সেন্টার টু সেন্টার, এই যে 6 সেন্টিমিটার একুরেট। আর নিচে আমাদের যে বারগুলো গেছে এইগুলো হইলো স্ট্রেট বার, এগুলা সোজাসুজি গেছে প্রত্যেকটা 12 সেন্টিমিটার পরপর। যেরকম এটা যদি আমার স্ট্রেট বার হয়, এটার উপর একটা এক্সট্রা টপ বার ব্যবহৃত হচ্ছে। নিচেটা একদম স্ট্রেট বার, একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। এটার উপর একটা এক্সট্রা টপ বার ব্যবহৃত হয়েছে, পাশে একটা ক্র্যাঙ্ক বার, আবার এই পাশে একটা ক্র্যাঙ্ক বার, আবার তারপরে একটা এক্সট্রা টপ বার, নিচে একটা স্ট্রেট বার। এইভাবে স্ল্যাবের রড পুরা ছাদের রিইনফোর্সমেন্ট এইভাবে ডিজাইন করা হয়েছে। ডিজাইন অনুযায়ী এটা B3 বিম, এটা B3 বিম, এটা B3, এটা B3, মানে পুরোটা B3 B3 B3, B1 B1 B2 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 B2। তো এই পাশে আছে B1 B2 B1 B2 B3 বিমের যে ডিজাইনটা এটা যে জায়গায় দেওয়া আছে। তো সবথেকে জটিল যে অংশটি, সবথেকে জটিল এবং গুরুত্বপূর্ণ হলো যে B3তে উপরে 3টা 16 মিলি স্ট্রেট বার ব্যবহৃত হয়েছে, নিচে 3টা 16 মিলি স্ট্রেট বা মেইন বটম বার, উপরে মেইন টপ বার। আর এই পাশে আসছে হলো এক্সট্রা টপ বার হলো 2টা 16 মিলি ডায়া এক্সট্রা টপ, আর নিচে আছে হলো 2টা 16 মিলি ডায়া এক্সট্রা বটম। তো আমরা যদি একটু চেক করি এই জায়গায়, এটা হলো একটা B3 বিম। এই জায়গায় উপরে 3টা আছে মেইন বার, আর নিচে 3টা আছে 16 মিলি মেইন বার। আর যেই আমাদের সাইডে যেই এক্সট্রা টপ বার যেটা ব্যবহৃত হবে সেটা এই পর্যন্ত ব্যবহৃত হয়েছে। নিচে এই এক্সট্রা টপ বারটা কতটুকু দৈর্ঘ্য ব্যবহৃত হবে তা নির্ভর করে বিমটা মিডল পোর্শনে আসে নাকি শেষ পোর্শনে আসে। তো যদি কোনো স্ল্যাবের মিডল পোর্শনে থাকে বা ইন্টেরিয়রে থাকে, সেই ক্ষেত্রে ইন্টেরিয়রের ক্ষেত্রে যেই লেন্থটা হবে সেটা হলো যে মুট লেন্থ থাকবে মুট লেন্থের L/3। আর যদি কোনো কারণে বিম
বিম যদি সাইডে পড়ে বা এক্সট্রুডিয়েটে পড়ে, সেই এক্সট্রুডিয়েট ডিজাইনের ক্ষেত্রে L/4, যেরকম এই বিমটার পরে কিন্তু আর কোনো বিম নাই, তো সেই ক্ষেত্রে এই বিমটা হলো একটা এক্সট্রুডিয়েট বিম। আর এই ক্ষেত্রে যে লেন্থটা হবে, এক্সট্রা টপারের যে লেন্থটা হবে সেটা মোট লেন্থের L/4। তো L/4 এই যে এই জায়গায় যে এক্সট্রা টপটা ব্যবহৃত ছিল, এই যে এই জায়গায় নিচে ওই মাথা থেকে ওই কলামের ভিতর থেকে একদম এই পর্যন্ত, এটা হলো একটা এক্সট্রা টপ ব্যবহৃত হয়েছে। আর উপরে 3টা মিনবার ব্যবহৃত হয়েছে। এইখানে যে এক্সট্রা টপ বারগুলো ব্যবহৃত হবে এক্সট্রুডিয়েটের ক্ষেত্রে, কলামের এই একদম শেষ প্রান্ত থেকে L/4, আর এই পাশ থেকে ওই পাশ থেকে কলামের শেষ প্রান্ত থেকে L/4 ব্যবধানে 2টা এক্সট্রা টপ বার ব্যবহৃত হবে। একটা এই কলামের এই পাশে, একটা ওই পাশে, আবার এই ক্ষেত্রে একটা কলামের এই পাশে, একটা ওই পাশে। তারপর আসি আমরা ডিজাইনে দেয়া 2টা 16 মিলি বটম বারের ক্ষেত্রে। তো 2টা বটম বার ব্যবহৃত হবে L/8 ব্যবধান, L/8 দৈর্ঘ্য ব্যবহৃত হবে। L/8 কেমন, যদি এই স্প্যানের দৈর্ঘ্য হয়ে থাকে L, তাহলে এর L/8 যতটুকু আসে ততটুকু নিচে 2টা বটম বার ব্যবহৃত হবে। বটম বার কোন 2টা? বটম বার 2টা আমরা চিনতে পারছি, যদি এই 3টা যদি হয় উপরে 3টা মেইন বার, আর এটা হলো এক্সট্রা টপ বার 2টা নিচে, আর এই যে নিচে আছে যে 2টা, এটা হলো বটম বার, এই যে একটা, এই যে একটা। আর এই বটম বার ছাড়াও নিচে কিন্তু আরো 3টা মেইন বার আছে, যেরকম এই যে একটা মেইন বার, এই যে মেইন বার, এই যে মেইন বার, এই যে মেইন বার। আর বটম বার কোনগুলো? এই যে বটম বার, আর এই যে বটম বার। আর B2 আর B1 বিম যদি দেখি, সেই ক্ষেত্রে উপরে 3টা 16 মিলি ডায়া স্টেট টপ বার, আর নিচে 16 মিলি 3টা 16 মিলি বটম বার। আর সাইডে কোনো এক্সট্রা টপ বার বা এক্সট্রা বটম বার নেই। আর এই ক্ষেত্রে সেম, খুব একটা চেঞ্জ নাই। এই জায়গায় যে চেঞ্জ, শুধু একটা চেঞ্জ পাওয়া গেছে, সেটা হলো যে এই জায়গায় যে আকৃতি ছিল 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি উইথ স্ল্যাব, এবং এখানে 10 ইঞ্চি বাই 13 ইঞ্চি উইথ স্ল্যাব। তো B2 এবং B1 যে বিমগুলো আছে, এগুলোতে মোটামুটি এইভাবে ব্যবহৃত হয়েছে, এতে কোনো সমস্যা নেই। 3টা করে উপরে মেইন বার এবং 3টা করে নিচে টপ বার এবং 3টা করে নিচে বটম বার ব্যবহৃত হয়েছে। ছবি তোলার লেগে তো কষ্টটা করতেছে। কারণ এই তো দেন ছাদের এবং বিমের রড বাঁধা শেষে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো যে বিমের রডগুলোর যদি আমি কোনো ল্যাপিং দিতে চাই, তাহলে ল্যাপিংয়ের নির্দিষ্ট স্থানটা কোনটা হবে। তো যদি এই উপরের যে 3টা মেনবার আছে, উপরের 3টা মেনবারের ক্ষেত্রে আমরা যদি ল্যাপিং দিতে চাই, যেরকম এই জায়গায় একটা ল্যাপিং দেওয়া হয়েছে, এই রড আর এই রড একসাথে বাঁধা হয়েছে, তো সেই ক্ষেত্রে উপযুক্ত স্থান হইল বিমের মিডিল পোর্শনটা, যেরকম তখন সেই ক্ষেত্রে উপরে যে 3টা মেনবার আছে, এই 3টা মেনবারে যদি আমি ল্যাপিং দিতে চাই, আমি যদি সাইডে ল্যাপিং দিতে পারবো না, আমার দিতে হবে মিডিল পোর্শনে। আর ল্যাপিং দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় হলো যেন 50%-এর বেশি ল্যাপিং না হয়, সেই বিষয়টা বুঝতে হবে। যেরকম এই জায়গায় যদি আমার 3টা রড থাকে, তাহলে আমি সর্বোচ্চ একটাতে ল্যাপিং দিতে পারবো। যেরকম 3টা রড আছে, আমি একটাতে ল্যাপিং দিলাম। যদি আমি 3টা রডের মধ্যে যদি 2টাতে ল্যাপিং দিই, তাহলে তো আমার প্রায় 66% হয়ে যেতেছে, তো তাহলে 50% বেশি হয়ে যেতেছে, তো এটা হবে না। আবার যদি এই জায়গায় 4টা রড থাকতো, সেই ক্ষেত্রে আমি সর্বোচ্চ 2টা রডের মধ্যে ল্যাপিং দিতে পারতাম। এই হলো 50%-এর বিষয়টা বিমের উপরের বারের ক্ষেত্রে ল্যাপিং। আর পরে আসি যদি বিমের নিচের বারের ক্ষেত্রে ল্যাপিং।
ইলেকট্রিক পাইপের ক্ষেত্রে পাইপগুলো এই সাইড পোর্শন দিয়ে নিতে হবে, মানে রডের বাইরের অংশ দিয়ে। এই জায়গায় একটা পাইপ ভিতরে দিয়ে নিচে, এই পাইপটা আর কি ভুল হয়েছে। তাছাড়া আমরা চাইলে যে বিমের এই পাশ থেকে ওই পাশে, এই পাশ থেকে ওই পাশে পাইপ ক্রস করতে পারবো, কিন্তু কোনোভাবেই বিমের ভিতর দিয়ে পাইপ নেওয়া যাবে না। এই জায়গায় একটা পাইপ বিমের ভিতর দিয়ে নিছে, এটা ভুল হয়েছে। আবার এই জায়গায় একটা পাইপ বিমের ভিতর দিয়ে বের করছে, এটাও ভুল হয়েছে। এগুলো খুলে ঠিক করতে হবে। রড বাতার ক্ষেত্রে একটা বিষয় হলো যে কোনো সময় স্ল্যাবের রড এবং বিমের রডের মধ্যে তারের বান হবে না। যেরকম এটা হলো স্ল্যাবের যে রিনফোর্সমেন্টগুলো এগুলো, কিন্তু আর এই পাশে হলো যে বিমের যে রিনফোর্সমেন্টগুলো, এগুলোর মাঝে কোনো বান পড়বে না, এগুলোর মাঝে কোনো বান পড়বে না। আর বিমের যদি আমরা নিচের বটম মেনবারগুলোতে আমরা যদি ল্যাপিং দিতে চাই, সেক্ষেত্রে ল্যাপিংয়ের উপযুক্ত স্থান হবে সাইডের অংশটুকু, মানে মিডিল অংশটুকু বাদ যাবে। মিডিল অংশটুকুতে বিমের নিচের মেনবারগুলোর ক্ষেত্রে ল্যাপিং হবে না। যদি এই এই স্ল্যাবের মধ্যে কোথাও বিমের নিচের অংশে ল্যাপিং হয় নাই, যদি হইতো তাহলে আমি দেখাইতে পারতাম। তো যদি আমরা কোনো কারণে ল্যাপিং দিতে হয় নিচের অংশে, তাহলে দিতে হবে সাইডের অংশে, মানে কলামের এইটুকু অংশ এবং কলামের এইটুকু অংশ দিতে হবে, মিডিল অংশে ল্যাপিং দেওয়া যাবে না। ঢালাইয়ের আগে অবশ্যই ছাদের লেভেলিং দেখে নিতে হবে। এখানেও ওয়াটার পাইপের মাধ্যমে ছাদের লেভেলিংটা ঠিক করা হচ্ছে। আর নির্দিষ্ট সময় পর পর ভাইব্রেট করতে হবে, ভাইব্রেটর মেশিন দিয়ে ভাইব্রেট করতে হবে। এটাই আমাদের ভিডিওর শুরুতে দেখানো অংশ, যেখানে আমাদের একতলার গাঁথনি মোটামুটি কমপ্লিট হয়ে যায়। হাম্বা কই? হাম্বা কই? ওই যে হাম্বা, ওই যে একটা হাম্বা, এই যে একটা হাম্বা। এখন 3 তলার ছাদ ঢালাই হওয়ার পালা। 2 তলার ছাদ যখন ঢালাই হয়েছে তখন আমি নিজেও বাসায় ছিলাম না, আমি নিজেও জানি না এটা কীভাবে হয়েছে,
কিন্তু 2 তলার ছাদ ঢালাই হয়েছে, 2 তলার গাঁথনি কমপ্লিট হয়েছে, এখন 3 তলার ছাদ ঢালাই চলছে। তিনতলার ছাদ ঢালাইয়ের অর্ধেকটা অংশ খুব ভালোভাবেই শেষ হয়েছে, যদিও আজকে সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা, একটু পরে অন্ধকার করে একটু পর আবার সূর্যের আলো দেখা যায়, এভাবে কাজটা হচ্ছে। কিন্তু শেষ অংশটুকু করতে যাওয়ার আগে আগে বিশাল একটা বৃষ্টি আসে। আমরা যতদূর চেষ্টা করি সব কিছু ঢেকে রাখতে, আমরা যতটুকু পারা গেছে ততটুকু রাখা হয়েছে। তারপর বৃষ্টি থামলে বাকি অংশটুকু করা হয়েছে। এবং এটাই ছিল আমাদের ভিডিও শুরুতে দেখানো অংশ, যেখানে আমাদের 3 তলা ছাদ ঢালাই হয়েছে দেখানো হচ্ছে। 1 তলার ছাদ চলে, 2 তলার ছাদ ওকে, বাট 3 তলার ছাদটা অন্য লেভেলের। এইখান থেকে স্টেডিয়াম দেখা যাইতেছে, গুরুদল কলেজের বিল্ডিং দেখা যাইতেছে, সাম্পান রেস্টুরেন্ট দেখা যাইতেছে, মানে মোটামুটি ওয়াও। এটা ছিল আমাদের পার্ট 1। পার্ট 2 দেখতে হলে চ্যানেলটা ফলো করে রাখবেন। দেখা হচ্ছে পার্ট 2-তে।